দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, আমাদের এই আয়োজনে থাকবেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় জেনেটিক রোগ, সমস্যা ও সমাধান। দর্শক, আমাদের শরীরে প্রতিটি কোষের ভিতরে থাকে ডিএনএর বিশেষ কিছু উপাদান, যাকে আমরা জিন বলে থাকি। শরীরে বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ ঘটায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে সাহায্য করে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য এই বিষয়ে কথা বলা, হাঁটাচলা করে এবং কিডনি রোগ বা বিভিন্ন বিষয়ে কথা বলবার জন্য আমরা আজ একজন বিশেষ অতিথিকে আমাদের সাথে যুক্ত করেছি। তিনি হচ্ছেন মলিকুলার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাকিল মাহমুদ, সহযোগী অধ্যাপক, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। থ্যাঙ্কস এ লট যমুনা টিভিকে আমাকে ইনভাইট করার জন্য। আজ আমরা কথা বলতেছি জেনেটিক ও বংশগত রোগ নিয়ে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, জেনেটিক বা বংশগত রোগ বলতে আমরা কি বুঝি? জি, জিন মানবদের খুবই একটা গুরুত্বপূর্ণ জেনেটিক ম্যাটেরিয়ালস। আমরা জানি যে জেনেটিক ম্যাটেরিয়ালসের ভিতরে ডিএনএ, ক্রোমোজোম, জিন, এই তিনটা জেনেটিক ম্যাটেরিয়ালসের ভিতরে কোনো একটাতে যদি মিউটেশন ঘটে, যদি বিবর্তন ঘটে, স্ট্রাকচারাল পরিবর্তন ঘটে, তাহলে মানবদেহে কিছু রোগের সাইন বা সিমটম, লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। জেনেটিক যে ম্যাটেরিয়ালসগুলি, বিশেষ করে জিন, ক্রোমোজোম, ডিএনএর এর ভিতরে যদি কোনো ডিসফাংশন হয়, তাহলে মানবদের যেই লক্ষণগুলি দেখা যায়, যে রোগগুলি হয়, ওইটা হয়তো জেনেটিক ডিজিজ, যেটাকে আমাদের দেশে অনেক সময় বলা হয় বিরল রোগ অথবা বংশগত রোগ বা জেনেটিক ডিজিজ। জেনেটিক রোগের কারণগুলো কি কি? জেনেটিক রোগের অনেক কারণ আছে, এর মধ্যে কমন সবচেয়ে কারণ হচ্ছে জেনেটিক যে জিন মিউটেশন। জিন মিউটেশনের জন্য, কারণ আমরা জানি যে আমাদের বডিতে যে প্রায় 20,000-এর মতো জিন রয়েছে। এই জিনের কাজ হচ্ছে বডিতে প্রোটিন সিনথেসিস করা। যদি প্রত্যেকটা সেলের মধ্যে জিনের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। এখন যেই সেল যেখানে থাকবে, যেখানে প্রোটিন সিনথেসিস করবে, ওই কারণে যদি প্রোটিন সিনথেসিস না করতে পারে, তখন ওইখানে যেই প্রবলেমটা হবে, ওইখানের জন্য ওই স্পেসিফিক সেলের জন্য একটা ডিজিজ প্রকাশ পাবে। বিশেষ করে জেনেটিক ম্যাটেরিয়ালসের ভিতরে যদি আমরা বলি যে মিউটেশন, তারপর বিবর্তন, এই ধরনের কারণে জেনেটিক ডিজিজ হতে পারে। তারপর হচ্ছে ফাংশনাল লস যদি হয় কোনো একটা জিনের, ওই ক্ষেত্রেও জেনেটিক ডিজিজ হতে পারে। তারপর হচ্ছে আমরা যেটা বলি যে বিশেষ করে রিলেটিভদের মধ্যে, কাছের রিলেটিভ, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তাদের মধ্যে যদি বিয়ে হয়, তাদের আপকামিং বেবিরও জেনেটিক ডিজিজ হতে পারে। কোনো প্রেগনেন্ট লেডি যদি 35 বছরের পরে বেবি নিতে চায়, তখন আপকামিং যে বেবি আসতে পারে, তাদের ওই ক্ষেত্রেও জেনেটিক ডিজিজ হতে পারে। মিউটেশনের কারণে, এটা মিউটেশনের জন্য হতে পারে, এজ রিলেটেড হতে পারে। আচ্ছা, তাছাড়া এখানে হতে পারে যেটা কিছু আছে যে প্রেগনেন্ট লেডিদের ওই ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম দিকে যদি কিছু টেরাটোজেনিক ড্রাগ যদি ইনটেক করে থাকে, ওই ক্ষেত্রে আপকামিং বেবির জেনেটিক ডিজিজ হতে পারে। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে টেরাটোজেনিক ড্রাগগুলো কোনগুলো রয়েছে? কিছু ড্রাগ আছে, যেমন হচ্ছে কার্সিনোজেনিক সাবস্টেন্স। কিছু প্রেগনেন্ট লেডি যে এই ইয়ার জন্য, যে ইউটেরাসের জন্য প্রবলেমের জন্য, ব্রেস্টের প্রবলেমের জন্য, থাইরয়েডের প্রবলেমের জন্য কিছু ড্রাগ নিয়ে থাকে, যেগুলি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেগনেন্ট অবস্থায় খাওয়া ঠিক না। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মানুষই সচেতন না, সঠিক স্বাস্থ্যজ্ঞান নেই। একবার শুরু করলে দ্বিতীয়বার যে ডাক্তারের কাছে ফলো আপ করে ড্রাগগুলি চেঞ্জ করতে হয় বা বন্ধ করতে হয়, এই নলেজ না থাকার জন্য বেশিরভাগ এই টেরাটোজেনিক ড্রাগ খাওয়ার জন্য বাচ্চার পরে যে জন্মগ্রহণ করে বিভিন্ন কনজেনিটাল ম্যালফরমেশনে বাচ্চাগুলি চলে আসতে পারে। আচ্ছা, আপনি খুব সুন্দর করে বলেছেন এই বিষয়ে। তবে একটু আগে আপনি বলছিলেন যদি হচ্ছে কাছের আত্মীয় বা রক্তের সম্পর্কে যাদের মধ্যে যদি বিয়ে হয়ে থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে জেনেটিক এই রোগগুলো বেশি বিকশিত হয়। তবে ইতিমধ্যে যারা বিবাহিত রয়েছেন, যাদের অলরেডি হচ্ছে বিবাহ হয়েছে, তারা এই ক্ষেত্রে যদি বাচ্চা নিতে চান, তাদের আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? জি, এই ক্ষেত্রে যেটা করতে হবে যে জিনের জেনেটিক বেশি ম্যাক্সিমাম যে জেনেটিক ডিজিজ, এগুলি হচ্ছে সারা দুনিয়াতে প্রায় 7,000-এর মতো জেনেটিক ডিসঅর্ডার আছে, যেটা বিরল রোগ। এর ভিতরে হচ্ছে 30 কোটি মানুষ এফেক্টেড হচ্ছে সারা দুনিয়াতে। প্রতিদিন যতগুলি শিশু জন্মগ্রহণ করে, তার 6% হচ্ছে জেনেটিক ডিজিজ নিয়ে আসে। কেউগুলি আমরা ধরতে পারি, কোনো দেশে ধরতে পারি না। তো উন্নত বিশ্বে এই 6%-এর প্রায় 30% শিশু 5 বছরের মধ্যে মারা যাচ্ছে ডিউ টু দ্য ল্যাক অফ ডায়াগনোসিস না করার জন্য, অথবা এই জেনেটিক ডিজিজগুলি কমপ্লিকেশনের জন্য মারা যাচ্ছে উন্নত বিশ্বে। আমাদের দেশে সঠিক কোনো ডাটা নাই, এই জন্য আমরা এরকম বলতে পারবো না। উন্নত বিশ্বের যে ডাটা, এই জন্য এখানে বলা আছে যে বিশেষ করে যে নিকটাত্মীয়, যে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ওদের মধ্যে। মোহাম্মদ শাকিল, আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করবো, তবে একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, ফোন কলটি নিয়ে। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি সাকিব মুক্তাপাড়া থেকে বলছি। হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার বাবা ও যে জেনেটিক ডিজিজ আছে, ও যে আলজাইমার্স ডিজিজে আক্রান্ত। ওনার একটু স্মরণ শক্তি কমে গেছে
এখন ওনাকে রিভাইস্টিকলিন আর মেমান্টিন নামে 2টা ওষুধ দিচ্ছে। তারপরে ওনার এই মেমোরি লসটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, আমি ডক্টরের কাছে একটু জানতে চাচ্ছি যে এই ব্যাপারে কি করা যেতে পারে। আর জি শাকিল, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। জি, সাকিব জিজ্ঞেস করছিলেন যে বিষয়টা, সেই বিষয়ে উত্তরটা আপনার কাছ থেকে। জি, অ্যালজিমার যে ডিজিজগুলি এটা হচ্ছে নিউরনের ডিসঅর্ডার। কারণ নিউরন আমরা জানি যে নিউরনের কিন্তু রিজেনারেশন হয় না, লিভার সেল রিজেনারেশন হয়, নিউরন কিন্তু রিজেনারেশন হয় না। কোনো কারণে নিউরনের একটা সেল যে ড্যামেজ হয় ম্যাক্সিমাম এটা পার্মানেন্টলি এটা প্রগ্রেস হতে থাকে, এটাকে রিকভার করা খুব কঠিন। তবে এই ক্ষেত্রে যেটা হইতে পারে যে ওনার যে ফিজিশিয়ান, এক্সপার্ট ফিজিশিয়ান আছে, স্পেশালিস্ট ফিজিশিয়ান আছে, ওনার সাথে কথা বলে ড্রাগগুলো একটু রিভিউ করে নিতে পারে যে কিছু কিছু ড্রাগ অ্যাড হইতে পারে, কিছু কিছু ড্রাগগুলি চেঞ্জ হইতে পারে। তবে ম্যাক্সিমাম মনে রাখতে হবে যে জেনেটিক ডিজিজ কিন্তু কিউরেবল না, জাস্ট কন্ট্রোল। ম্যাক্সিমাম জেনেটিক প্রতিরোধ করা যাবে, কন্ট্রোল করা যাবে, কিন্তু প্রতিকার করা যাবে না। এই জন্য কন্ট্রোল করতে হবে। এটাকে আমরা যতটুকু ড্রাগের মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, জিন থেরাপির মাধ্যমে, কিছু মেডিসিনের মাধ্যমে এটাকে আমরা জাস্ট প্রগ্রেসটাকে স্লো করতে পারি, এটাকে আমি কমাই দিতে পারি। কিন্তু আমি জেনেটিক ডিজিজগুলিকে আমি কিন্তু সারাতে পারবো না। সারা দুনিয়াতে একটা নিয়ে রিসার্চ চলতেছে, এটাকে স্লো প্রগ্রেস, আমার লাইফটা যাতে সুন্দর হয়, আমি যদি মোটামুটি বাকি জীবনটা সুস্থভাবে বাঁচতে পারি। কিন্তু কিউর করার জন্য কোনো মেডিসিন, কোনো থেরাপি এখনও চলতেছে না, যেটা চলতেছে রিসার্চ লেভেল চলতেছে। তো ওনাকে বলবো, আপনি যেই ডাক্তারকে দেখাচ্ছেন, প্রফেসরকে বা বিশেষজ্ঞ ডাক্তারকে, ওনার সাথে কথা বলেন, ড্রাগগুলো একটু রিভিউ করে নেন। কারণ নতুন নতুন ড্রাগ আসছে যেগুলি পুরাতন ড্রাগের রিপ্লেসমেন্টে এই ড্রাগগুলি আমরা ইউজ করতে পারি। খুব সুন্দর করে বলেছেন। আমরা জেনেটিক ডিসঅর্ডার নিয়ে আরও কথা বলবো। আমরা কথা বলছিলাম জেনেটিক রোগ নিয়ে, তবে তার আগে একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, যদি নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ হয়ে থাকে এখন, সেক্ষেত্রে তারা কি ব্যবস্থা নেবেন? নিকট আত্মীয় স্বজনের ভিতরে বিয়ে হলে যেটা হয়, কারণ আমার জিনের মধ্যে যে ডাইভার্সিটি থাকে, এক ধরনের ডাইভার্সিটি মানে হোমোজেনাসিটি। আমরা বলি যে নিকট আত্মীয় স্বজনের বিয়ে করবেন না, একটাই কারণ আপনাদের জিনের যে প্যাটার্ন একদম সিমিলারিটি থাকে। হোমোজেনাসিটি যে জিনগুলি, ওই জিনের মধ্যে মিউটেশন হওয়ার চান্স বেশি থাকে, ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি জানতে চাইছিলাম যারা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন তারা কি ধরনের, ওই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যারা বিয়ে করে ফেলেছেন ওই ক্ষেত্রে ওনাদের হচ্ছে প্রি বাচ্চা নেওয়ার আগে একটা কাউন্সিলিং বলা হয়, ঠিক আছে, ইন্টিনেটাল চেকআপে আসতে পারে। এক্ষেত্রে এলো হচ্ছে কাউন্সিলিং করাটা খুবই জরুরি। আমি যে আপকামিং বেবির কোনো জেনেটিক ডিজিজ হবে কি না, এইটা হচ্ছে আমার আগে থেকে আমার প্ল্যান করতে হবে, ওই অনুসারে একটা টেস্ট করতে হবে, এটাকে বলা হয় যে স্ক্যানিং টেস্ট। হ্যাঁ, স্ক্যানিং টেস্ট যদি আমরা করতে পারি তাহলে আমরা আগে থেকে সতর্ক হতে পারবো যে আপকামিং যে বেবিটা আসতেছে তার কোনো জেনেটিক ডিজিজ হবে কি হবে না। এটা স্ক্যানিং টেস্টের মাধ্যমে আমরা একটু সতর্ক হতে পারবো, একটু সচেতন হতে পারবো। যদি কোনো ডিজিজ হয়েও থাকে আমরা প্রিভেন্টিভ মেজার বা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট প্ল্যানে শুরু করতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে কি পুরোপুরি হচ্ছে প্রিভেন্টিভ মেজারের কথা বলছিলেন যে একটা প্ল্যান করে দেন হচ্ছে আগানো যাবে, সেক্ষেত্রে কি পুরোপুরি এটা সাকসেসফুল হয়ে থাকে? জি, এটা যেটা হয়ে থাকে, বিশেষ করে যদি আমাদের কাছে প্রায় চেম্বারে এসে বলে যে স্যার আমার তো ফ্যামিলিতে থ্যালাসেমিয়া আছে, সিকল সেল অ্যানিমিয়া আছে, আমরা তখন বাচ্চা নিতে চাই, আমরা তো কাজিন বিয়ে করে ফেলেছি, এখন আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা ওদের পেশেন্টকে বলি, আমরা ফার্স্ট সেমিস্টারের 14 থেকে 18 উইকে আপনি আসবেন, আসার পরে আমরা যেটা কিছু টেস্ট করি, এর মধ্যে সবচেয়ে যেটা কমন হতেছে আলফা ফেটোপ্রোটিন, হিউম্যান ক্রোনিক গোনাডোট্রপিন, তারপরে এস্ট্রোজেন, এই ধরনের টেস্টগুলি করায়া তার লেভেলটা দেখি। তারপরে যেটা এখানে আছে যেটা ওই ক্রোনিক বিলাই সিনথেসিস, অ্যামনিওটিক ফ্লুইড, এইগুলি টেস্টগুলি স্যাম্পলগুলি আমরা নিয়ে এটা হলো পিসিআর করে, ডিএনএ এই যে এক্সট্রাকশন করে পিসিআর করে ডিএনএ সাইজটাকে বড় করে ওইখানে আমরা বিভিন্ন টেকনোলজিক্যাল যে মেথডগুলি আছে অ্যাপ্লাই করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আপকামিং বেবির কোনো প্রবলেম আছে কিনা। এক্ষেত্রে আমরা মায়ের ম্যাটার্নাল ব্লাড নিয়ে কেরুটেপিং করে দেখতে পারি যে নর্মাল যে জিনের যে বিন্যাস যেমন থাকা উচিত ওইরকম আছে কিনা। মানে ওই ধরনের দেখে আমরা একটা মেজারমেন্ট নিতে পারি যে আপকামিং বেবিটা নর্মাল হবে নাকি অ্যাবনর্মাল হবে। আচ্ছা, আর কি কি টেস্ট আপনারা করে থাকেন জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে? এখন হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের ভিতরে যে প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে এক ধরনের স্ক্যানিং, আর অন্য যেগুলির ক্ষেত্রে বিশেষ করে এলো আমরা যেটা করতে পারি যে ক্রোমোজোম অ্যানালাইসিস করতে পারি। ক্রোমোজোম অ্যানালাইসিস, এখন ক্রোমোজোম অ্যানালাইসিস আমরা কাদের করব? ক্রোমোজোম অ্যানালাইসিস করব যদি কোনো একটা প্রেগনেন্ট লেডির কিছু রিপিটেড অ্যাবর্শন হয়, এই ধরনের ক্ষেত্রে আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস করতে পারি। কোনো একটা ফ্যামিলি হিস্ট্রি আছে কোনো একটা বাচ্চার যে মেন্টাল রিটার্ডেশন আছে, ওই ক্ষেত্রে আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস করে দেখতে পারি। তারপর হচ্ছে সিঙ্গেল জিন অ্যানালাইসিস করতে পারি, কারণ জিনের কাজ হচ্ছে মেইনলি প্রোটিন সিনথেসিস করা। কোন একটা জিনে যদি সিনথেসিস করা, তৈরি করা, প্রোটিন সিনথেসিস করা জিনের কাজ। এখন যদি ওই জিনের মধ্যে যদি মিউটেশন থাকে তাহলে সে প্রোটিন তৈরি করতে পারবে না, কারণ মানবদের যা আছে ম্যাক্সিমাম হচ্ছে প্রোটিন ইন নেচার, এনজাইম বলেন হরমোন বলেন সবই প্রোটিন ইন নেচার। এখন জিন যদি প্রোটিন তৈরি করতে না পারে
তাহলে তার এনজাইম সিস্টেম ডিফেক্ট হবে, হরমোন সিস্টেম ডিফেক্ট হবে, বায়োলজিক্যাল যে তো কমিউনিকেশন এগুলো তো ছিল আমাদের মেডিকেল টার্মগুলো, আমরা মেডিকেলে যেভাবে একেবারে সব কথাগুলো বলে থাকি সেগুলো। তবে একটু জানতে চাচ্ছিলাম জেনেটিক রোগ যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিরোধের উপায় কি কি রয়েছে? প্রতিরোধের উপায়, এটা হচ্ছে গুড কোশ্চেন। প্রতিরোধকে আমরা জানি যে আমাদের মতো যে সারা দুনিয়াতে জেনেটিক ডিজিজটা কিন্তু খুবই একটা আনকমন, রেয়ার, এটা হলো বংশগত রোগ অনেক সময় বলা হয়। প্রতিরোধের ক্ষেত্রে যেটা করতে হবে, বিবাহের পূর্বে একটা কাউন্সেলিং করা যেতে পারে। বিশেষ করে নিকটাত্মীয় স্বজনের বিয়ে করবো না, একটা কাউন্সেলিং, সচেতনতা দরকার। আমাদের মধ্যে সঠিক স্বাস্থ্যজ্ঞান নাই, স্বাস্থ্যজ্ঞান থাকলেও এটা অ্যাপ্লাই করি না। সঠিক সচেতনতা দরকার, পারিবারিকভাবে এটা নিয়ে আলোচনা করা উচিত যে আমি বিয়ে করার আগে কি কি টেস্ট করব, কাকে বিয়ে করব, কাকে বিয়ে করব না। এক নম্বর হলো প্রতিরোধমূলক হিসেবে সচেতনতা করব, এর মধ্যে নিকটাত্মীয় স্বজনের বিয়ে করব না, এক নম্বর। তারপর হচ্ছে আমরা কিছু টেস্ট করাইতে পারি, যে আমি যদি মনে করি এই ফ্যামিলিতে জেনেটিক ডিজিজের হিস্ট্রি আছে, আমার ফ্যামিলিতে হিস্ট্রি আছে, তাহলে আমি জেনেটিক কিছু প্রি টেস্ট, স্ক্যানিং টেস্ট বলে, ওই টেস্টগুলি করাতে পারি। তারপর হচ্ছে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে কাউন্সেলিংয়ের পাশাপাশি তারপর বিবাহের আগে একটা স্ক্যানিং করাতে পারি, তারপর ফ্যামিলি প্ল্যানিং করার পরে বাচ্চা যদি নিতে চাই আমরা, তখন আমরা স্ক্যানিং টেস্ট করাতে পারি। আর সবচেয়ে বড় কথা, মানুষ সচেতন হতে হবে, সঠিক স্বাস্থ্যজ্ঞান জানতে হবে। সামাজিক, পরিবার, রাষ্ট্রীয়ভাবে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে না পারি, এটা তাহলে আমরা প্রতিরোধ করা কিন্তু সম্ভব হবে না। আচ্ছা, আপনি বলছিলেন আমাদের হচ্ছে সচেতন হতে হবে। একটু যদি জানতে চাই যে জেনেটিক রোগ নিয়ে আমরা হচ্ছে সামাজিক কার্যক্রম আপনারা কতটুকু করছেন? জেনেটিক রোগ নিয়ে আসলে আমাদের দেশে এখনো ওইরকম প্রচারণা খুবই কম। এটা আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা বাড়াইতে হবে। ডাক্তারদেরও নিশ্চয় দায়বদ্ধতা আছে সমাজকে কিছু দেওয়ার। সুতরাং ডাক্তার সমাজ, তারপরে প্রিন্ট মিডিয়া, মাস মিডিয়া, তার রাষ্ট্রীয়ভাবেও একটু প্রচারণা বাড়ানো দরকার। যেটুকু আছে এটা অপ্রতুল, খুবই অপ্রতুল। আমি মনে করি জেনেটিক রোগ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মিডিয়া আসতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে। চিকিৎসকদের এখানে ভূমিকা খুবই বেশি, রাষ্ট্রীয়ভাবে ভূমিকা বেশি। সহজ কথা, জনসচেতনতা, অ্যাওয়ারনেস বিল্ড আপ না করলে আপনি জেনেটিক রোগ থেকে মুক্তি পাবেন না। আচ্ছা, জেনেটিক রোগ নিয়ে হচ্ছে কি বলছিলেন যে সামাজিক যে একটা কার্যক্রম হচ্ছে সেটা অবশ্যই আমাদের প্রচারণার বিষয় আছে, তবে নিজ জায়গা থেকে সচেতনের একটা বললেন যে নিকট আত্মীয় আমরা বিয়ে করব না, বা হচ্ছে সেক্ষেত্রে এটা তো গেল নিকট আত্মীয়ের কথা। সে যদি হচ্ছে জেনেটিক রোগ হয়ে থাকে এবং নিকট আত্মীয়দের মধ্যে নেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে চিকিৎসা কি দেওয়া হতে পারে? চিকিৎসা হচ্ছে জেনেটিক রোগের আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, জাস্ট সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। আচ্ছা, এটা শুধুমাত্র হচ্ছে যে রোগটা হবে সেটা হচ্ছে কি সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট হবে। আচ্ছা, এর মধ্যে হতে পারে যে জেনেটিক রোগের যেটা হয়, জেনেটিক জিনের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। সে মেসেঞ্জার, সে মেসেজ ক্যারি করে। আমি লম্বা হব না খাটো হব, আমার জিন এটা ইন্ডিকেট করবে। আমি ফর্সা হব না কালো হবো, এটা আমার জিন ইন্ডিকেট করে। আমার ক্যারেক্টার কেমন হবে, এটা আমার জিন ইন্ডিকেট করে। সুতরাং যে জিনের ডিফেক্ট, ওই জিনটাকে যদি আমি আইসোলেট করতে পারি যে আমার এই প্রবলেমের জন্য আমার এই জিনটা রেসপন্সিবল, ওই রেসপন্সিবল জিনকে যদি আমি জিন থেরাপি দিতে পারি, অথবা ওই আমার যে ডিজিজ হয়ে গেছে, আমি আর তো মনে রাখবেন যে ম্যাক্সিমাম জেনেটিক ডিজিজ করে কিন্তু লাইফ থ্রেটিং না, এটা জাস্ট শরীরে থাকবে, আপনাকে একটু কষ্ট দেবে, আপনাকে একটু ভোগাবে। আপনি যদি প্রিভেন্টিভ মেজারমেন্ট নিতে পারেন, তাহলে আপনি অনেক দিন নর্মাল লাইফ লিড করতে পারবেন। এই জন্য আমরা জেনেটিক রোগ নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে আরও কথা বলছিলাম। আমরা জেনেটিক রোগের চিকিৎসা নিয়ে আপনি বলছিলেন জেনেটিক রোগের আসলে কোনো প্রতিকার নেই, তবে জেনেটিক রোগের আসলে কোনো প্রতিকার নেই, তবে প্রতিরোধের উপায়গুলো রয়েছে। সেই প্রতিরোধের উপায়গুলোই জানছিলাম। প্রথম হচ্ছে আপনার জেনেটিক রোগ যাতে না হয়, এই জন্য সবচেয়ে বড় কথা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। নিজে সচেতন হব, পরিবারের বাকি সদস্যকে আমি সচেতন করব। এই সচেতনের দায়িত্ব প্রত্যেকটা লেভেল থেকে শুরু করতে হবে, একদম রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেল থেকে শুরু করে একদম গ্রাস লেভেল পর্যন্ত সবাইকে সচেতনতা বাড়াতে হবে। আর যদি জেনেটিক ডিজিজটা হয়ে যায়, এখন সিমটোমেটিক ট্রিটমেন্টটা হবে। আর এই ক্ষেত্রে যেটা হয় জেনেটিক ডিজিজের ক্ষেত্রে বডিতে সিমটোমেটিক ট্রিটমেন্ট বলতে বোঝাচ্ছি যখন যে সমস্যাটা হচ্ছে তখন সেটা ট্রিটমেন্ট হবে। আচ্ছা, আর যেহেতু জেনেটিক ডিজিজ ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইফ থ্রেটিং না, ঠিক আছে, ওই ক্ষেত্রে হচ্ছে জেনেটিক রোগের ক্ষেত্রে যেটা হয় ফাংশনাল প্রোটিন লস হয়। এখন কোনো কারণে যদি আমি বডিতে ফাংশনাল প্রোটিনের পরিমাণ বাড়াই দিতে পারি, তাহলে ওই ডিজিজের জন্য যে প্রবলেমগুলি হয়েছে ওই প্রবলেম থেকে আমি কিছুটা সেভ পাবো। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, ডায়াবেটিক রোগের কথা যদি বলি, আমরা জানি যদি বাবা মার বা দাদা দাদির হচ্ছে কি ডায়াবেটিক রোগ হয়ে থাকে সেক্ষেত্রে, অথবা থ্যালাসেমিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার বা পরবর্তী জেনারেশন সেই রোগটি হয়। এখন যদি আমি শুরুতে নির্ণয় করে থাকি যে হচ্ছে হ্যাঁ তার হচ্ছে বাবা মার ডায়াবেটিস আছে, বাচ্চারও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমি বাচ্চাকে কি থেরাপি বা কি চিকিৎসা দিতে পারি? ডায়াবেটিসটা হচ্ছে একটা পলিজেনিক ডিসঅর্ডার, এখানে মাল্টি জিন ইনভলভ, অনেকগুলি জিন ইনভলভ। এক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকলে ডায়াবেটিসটা তার হওয়ার সম্ভাবনা খুব বেশি, আবার অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি না থাকলেও তার ডায়াবেটিস হতে পারে। এই ক্ষেত্রে যে কেউ যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবা মার ডায়াবেটিস থাকে, তার প্রথম থেকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন তার হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট। এই জন্য সে রেগুলার ফলো আপে থাকবে, 3 মাস পর পর তার যে হিমোগ্লোবিন A1C, তারপর হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগার,
তারপরে র্যান্ডম ব্লাড সুগার এগুলি চেক আপ করবে। আর সবচেয়ে বড় কথা এক্ষেত্রে তাহলে লাইফস্টাইলের ভিতরে আসবে সে ডায়েট হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। সহজ কথা, কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা প্রথমে তার অ্যাভয়েড করতে হবে। তবে খাবে কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবে। রিফাইন সুগার, আটা জাতীয় জিনিস, ময়দা জাতীয় জিনিস, এই ধরনের সমস্ত জিনিস সে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর হচ্ছে রেগুলার সে এক্সারসাইজ করবে। যেহেতু আমার ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিসের, শুধু আমি যদি এখন থেকে সচেতন না হই, সতর্ক না হই, লাইফস্টাইল মডিফিকেশন না করি, ফুড হ্যাবিটটা কন্ট্রোল না করি, হেলদি ব্যালেন্স ডায়েট ফলো না করি, রেগুলার এক্সারসাইজ না করি, তবে আমার যে ডায়াবেটিস ফ্যামিলিতে ছিল এটা আগেই হয়ে যাবে। আর আমি যদি লাইফস্টাইল চেঞ্জ করি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি করে, রিফাইন কার্বোহাইড্রেট বেশি খাই, মিষ্টি জাতীয় জিনিস বেশি খাই, ফাস্টফুড বেশি খাই, কমপ্লেক্স কার্বোহাইড্রেট না খাই, তাহলে যেটা আমার 10-20 বছর পরে হওয়া উচিত এটা আগে 10 বছর আগে হয়ে যাবে। আর যদি আমি লাইফস্টাইল চেঞ্জ করি, যেটা আমার 40 বছর হওয়ার কথা, এটাকে আমি 60 বছরে নিতে পারবো। আর যদি আমার লাক ফেভার করে, ওটা আমার নাও হতে পারে। আচ্ছা, এবার একটু থ্যালাসেমিয়া নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি বাবা মার যে কোনো একজনের হয়ে থাকে, আমরা জানি জিন 2 রকমভাবে কাজ করে, একটা হচ্ছে প্রকট অবস্থায় কাজ করে, একটা সুপ্ত জিন থাকে। এখন যদি মায়ের হচ্ছে থ্যালাসেমিয়া রোগের যে জিনটা, সেটা যদি বাচ্চা ক্যারি করে থাকে, সেটা হচ্ছে বেশি হচ্ছে কি ভয়ানক, নাকি হচ্ছে বাবারটা হচ্ছে ক্যারি করলে সেটা বেশি ভীতিকর? এটা আমরা যেটা বলি যে অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ। ডমিনেন্ট হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এই যদি ডমিনেন্টের ক্ষেত্রে যদি বাবা মা যে কোনো একজনের যদি থাকে থ্যালাসেমিয়া থাকে, তাহলে ওই বাচ্চার 50% চান্স আছে আপকামিং বেবির থ্যালাসেমিয়া হওয়ার, ডমিনেন্টের ক্ষেত্রে। যদি রিসেসিভ থাকে, যদি বাবা মা একজনের ক্যারিয়ার থাকে, তাহলে কিন্তু আপকামিং বেবির কোনো হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং ডমিনেন্ট যে জিনটা, ওইটাই বেশি আমাদের জন্য ডেঞ্জারাস। সুতরাং কার কত পার্সেন্ট হবে, থ্যালাসেমিয়া হবে, এটা আসলে ডমিনেন্ট আর রিসেসিভ জিনের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে তো অবশ্যই জেন্ডারের কোনো ডিসক্রিমিনেশন এখানে নেই যে বাবার হলেই হবে অথবা মার হলেই হবে। ওই ক্ষেত্রে হলো ডমিনেন্ট জিন আর রিসেসিভ জিনের উপর নির্ভর করবে। আচ্ছা, খুব সুন্দর করে আপনি বলেছেন। এবার শিশুদের ক্ষেত্রে যেহেতু বলছিলাম, শিশুদের জেনেটিক রোগ ও নির্ণয়ের করণীয়গুলো কি কি? শিশুরা আছে সুস্থ সবল শিশু আগামী বাংলাদেশের ভবিষ্যতের কর্ণধার। এই শিশুদের শারীরিকভাবে সুস্থতার জন্য জেনেটিক ডিজিজটা আসলে আগে থেকে নির্ণয় করা উচিত। বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। বিবাহের আগে একটা কাউন্সেলিং করতে পারি, স্ক্যানিং টেস্ট করে নিতে পারি। বিবাহ যদি হয়ে যায় নিকটাত্মীয় স্বজনের ভিতরে, বাচ্চা নেওয়ার আগে আমরা একটা স্ক্যানিং টেস্ট করাতে পারি, যাতে আমার আপকামিং বেবির কোনো জেনেটিক ডিসঅর্ডার না হতে পারে। একটু সতর্ক হতে পারি, একটু সচেতন হতে পারি, রেগুলার ফলো আপে যেতে পারি, লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি। যেসব কারণে জেনেটিক ডিজিজগুলি হয়, ট্রিগারিং ফ্যাক্টর, বিশেষ করে ওই যে বিশেষ করে লেড পয়জনিং, ঠিক আছে, এখন কিন্তু যে অটিস্টিক বেবির সাথে লেড পয়জনিংয়ের রিলেশন পাওয়া গেছে। তারপর বিভিন্ন হেভি মেটাল পয়জনিং থেকে দূরে থাকতে হবে, এনভায়রনমেন্ট পলিউশন থেকে দূরে থাকতে হবে, সানলাইট এক্সপোজার, বলছে যে আলট্রাভায়োলেট রেও কিন্তু জিনের মিউটেশন ঘটে। সুতরাং মিউটেশন যাতে শরীরে না ঘটে, এই জন্য নিজেকে সেফ রাখতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপকামিং বেবির জন্য আমরা বাবা মাকে আগে থেকেই একটা সতর্ক একটা প্ল্যানের সামনে এগোতে হবে। আচ্ছা, খুব সুন্দর করে বলেন শিশুদের হচ্ছে জেনেটিক রোগ নিয়ে এবং তার নির্ণয়ের উপায় নিয়ে বলেছেন। এখন হচ্ছে শিশুদের যে জেনেটিক রোগটি রয়েছে, যদি হচ্ছে থ্যালাসেমিয়ার যে কথাটি আমি বলছিলাম, সেক্ষেত্রে যদি থেরাপি দেয়, সেক্ষেত্রে যে কোনো রকম সাইড ইফেক্ট আছে কিনা? থ্যালাসেমিয়াতে আসলে কী হয়, থ্যালাসেমিয়াতে পেশেন্টের হচ্ছে ওই আয়রনের কোনো প্রবলেম নেই, ব্লাডে প্রচুর পরিমাণ আয়রন থাকে, কিন্তু তার বোন মেরু থেকে তৈরি হচ্ছে না, ব্লাড তৈরি হচ্ছে না। ব্লাড তৈরি না হওয়ার জন্য তার কি প্রতি কারো 7 দিনে 1 দিন ব্লাড দিতে হয়, কারো 15 দিনে, কারো মাসে 4 বড় ব্লাড দেওয়া লাগতে পারে। এইভাবে বারবার ব্লাড দিতে বলে তার শরীরে আয়রন ডিপোজিশন হয়, আর অতিরিক্ত আয়রন ডিপোজিশন হলে তার অর্গান ফেলিওর হতে পারে। অর্গান ফেলিওর এরকম হলে 15 থেকে 20 বছরের মধ্যে সে মারা যেতে পারে। সুতরাং এইরকম একটা লাইফটা এরকম যে ট্রিটমেন্ট ওইরকম সাকসেসফুল রেট খুব কম, যেহেতু আমার বোন মেরুতে প্রবলেম, সুতরাং আমি থেরাপি দিলেও এরকম কোনো সাকসেস রেট খুব নাই। আচ্ছা, খুবই দুঃখজনক একটি বিষয় যে শিশুদের যাদের থ্যালাসেমিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে প্রতিরোধ করতে হবে, কিন্তু একেবারে হচ্ছে কোনো রকম প্রতিকার নেই। খুব সুন্দর করে আমাদের সাথে কথা বলেছেন জেনেটিক বিষয় নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য। থ্যাংক ইউ যেমন আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।